আগামী ২ মের আগে দেশে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই সে পর্যন্ত চলমান তাপপ্রবাহ অব্যাহতই থাকবে। এবছর দীর্ঘস্থায়ী ও বেশিরভাগ অঞ্চল জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ। আর আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এদিকে হিটস্ট্রোকে লালমনিরহাটে এক ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে। মহিদুল ইসলামের রিপোর্ট। গনগনে সূর্যের তীব্র খরতাপে ওষ্ঠাগত জনজীবন, প্রাণ প্রকৃতি যেন হাঁসফাঁস করছে প্রতিনিয়ত। দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি বছর ১ এপ্রিল থেকে একটানা বয়ে যাওয়া তাপপ্রবাহের রেকর্ড ১৯৪৯ সালের পর এবছরে সবচেয়ে বেশি। এপ্রিলের ১ তারিখ থেকেই তাপপ্রবাহ শুরু হয়েছে, যেটা এই ২৫ এপ্রিল পর্যন্ত সেটা মৃদু থেকে মাঝারি এবং পরবর্তীতে এটা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজমান ছিল, যেটা আরও এই যে এপ্রিল মাসে আর বাকি যে কয়েকদিন রয়েছে এই কয়েকদিনও কিন্তু এই তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত ৭৫ বছরের তুলনায় সবচেয়ে এই বছর এই সময় এবং যদি কভারেজ এরিয়া দুইটাই বেশি ছিল। এপ্রিলে তাপপ্রবাহ কমার সুখবর না থাকলেও মে মাসের শুরুতেই দেশের বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পুরো এপ্রিল মাস ধরেই যে অস্বস্তিকর অবস্থা, যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের যে অস্বস্তিকর অবস্থা, এটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের শুরুতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি যদি স্পেসিফিক বলি তাহলে ২ মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র গরমে খুলনা, যশোর এবং চুয়াডাঙ্গা সহ দেশের অনেক জেলার তাপমাত্রার পারদ ৪০ বা ৪১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। আর অসহনীয় এই দাবদাহের কারণে ডায়রিয়া সহ নানা ধরনের রোগবালাই আক্রান্ত হচ্ছেন প্রান্তিক মানুষজন। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। তাপপ্রবাহের খবর জানাতে যাচ্ছি চুয়াডাঙ্গায় সহকর্মী রফিকুল ইসলামের কাছে। রফিক, খবরে যেমনটি আমরা বলছিলাম যে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তো জনজীবনে এই বাড়তি তাপমাত্রাটা কিরকম প্রভাব ফেলেছে? হ্যাঁ লোপা, আপনি ঠিকই বলেছেন। চলতি মৌসুমে এবং দেশে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় আজ বেলা ৩টায় আবহাওয়া অফিস রেকর্ড করেছে। এই তাপমাত্রা রেকর্ডের ফলে চুয়াডাঙ্গার জনজীবন আগে থেকেই ৪১ ডিগ্রি তাপমাত্রা ছিল, ৪২ ডিগ্রি তাপমাত্রা ছিল, আসলেই অচল হয়ে পড়েছে। মানে এই বেলা বাড়ার সাথে সাথেই রাস্তাঘাটগুলো শূন্য হয়ে পড়ে, জনগণের চলাচল সীমিত হয়ে পড়ে এবং এই বিশেষ করে যে সমস্ত খেটে খাওয়া মানুষ এবং যারা শ্রমিক মানুষ, দিনমজুর আছে, তারা কাজ করতে তারা ভীষণ কষ্টের ভিতরে পড়ে, যে কারণে এখানকার রাস্তাঘাটগুলো শূন্য থাকে এবং শ্রমিক পাওয়া অনেকটা মানুষের জন্য কঠিন হয়ে পড়ছে। এই তাপপ্রবাহের কারণে, মানুষের কষ্টের কারণে বিভিন্ন মানুষের এবং শিশুদের বিভিন্ন ধরনের রোগবালাই হচ্ছে, যে কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে রোগী ভর্তি হচ্ছে এবং এই রোগী ভর্তির কারণে হিমশিম খেতে হচ্ছে এবং এই দরিদ্র এবং অসহায় মানুষের মানে পাশে এসে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয়ে সাহায্যের জন্য ১০,০০০ প্যাকেট খাদ্যের জন্য সহযোগিতা আহ্বান করেছেন। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে জানছিলাম তাপপ্রবাহের খবর। দ্রুত অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে বৃক্ষ নিধনে প্রকৃতির অভিশাপেই ঢাকায় গরমের অনুভূতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। সেই সাথে এসি ফ্রিজের ব্যবহার, যানবাহনের আধিক্য, জনঘনত্ব আর ভয়ানক দূষণ চোখ রাঙাচ্ছে রাজধানীকে। সমস্যার সমাধানে নীতিমালার প্রয়োগ চান নগর বিশ্লেষকরা। আবহাওয়ার রুদ্র রূপ নিয়ে ধারাবাহিকের ৩য় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। সুউচ্চ অট্টালিকা আর কাছে ঘেরা ভবনে সুসজ্জিত ঢাকা। এই ঢাকার বাতাস আর তাপ
বিপর্যস্ত করে তুলছে জীবন আর জীবিকা। ফিটনেসবিহীন গণপরিবহন বাড়াচ্ছে উষ্ণতা। ঢাকার এই বিরূপ আবহাওয়ার জন্য দায়ী নির্বিচারে গাছ নিধন। উন্নয়নের দোহাই দিয়ে বিভিন্ন সময় পরিবেশ বান্ধব গাছ নিধন করেছে বিভিন্ন সরকারি সংস্থাগুলো। বিআইপির এক গবেষণায় দেখা যায় ৩ দশকে রাজধানীর ঢাকার সবুজ এলাকা কমে মাত্র 7% দাঁড়িয়েছে, আর জলাভূমি নেমে এসেছে মাত্র 2.9%। জলাধার ভরাট করে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি। বিশেষজ্ঞরা আরও বলছেন, উত্তর ঢাকায় সবুজায়ন 14% আর দক্ষিণে 9%। পুরো ঢাকায় যা থাকার কথা ছিল 15 থেকে 20% বেশি। এ শহরের তাপমাত্রা এ কারণে পীড়া দিচ্ছে নগরবাসীকে। পরিকল্পনাবিদদের গবেষণা আরও বলছে, নগরীর 81% এলাকায় এখন ইট, পাথর আর কংক্রিটে ঘেরা। এসব কারণেই মরুর তাপে জ্বলছে ঢাকা। এ অবস্থা থেকে স্বস্তি ফেরাতে নীতিমালা মেনে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সবাই। যদি ঘাসও থাকে সেটা তো অ্যাবজর্ব করতে পারছে, সেটা পারছে না। সেই ধরনের ভূমি আমি সফট গ্রাউন্ড রাখছি না। আপনি নতুন এলাকাগুলো দেখেন, কয়টা এলাকায় আপনি খেলার মাঠ এবং পার্ক পাবেন। পরিকল্পনা ঠিকই আছে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের উদাসীনতা, যারা দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো আছে তাদের এই ব্যাপারে একেবারেই উদাসীনতা এই আজকে ঢাকা শহরকে এই অবস্থায় করে নিয়ে এসছে। যেভাবে করে গত 20 বছর 25 বছর ধরে আমার ব্লু নেটওয়ার্ক, জলাধার, খাল, পুকুর আমরা ক্রমাগতভাবে দখল দূষণ করেছি। একমাত্র নতুন গাছ রোপণ করা হয়েছে হাতির ঝিলে প্রায় 60,000 গাছ। এটি আপনার সম্ভব। আর নতুন গাছ লাগালেন কোথায়? আপনি তো কাটার সর্দার, লাগালেন কোথায়? গত 26 বছরে কোথায় গাছ লাগানো হয়েছে? আমি মনে করি প্রয়োজন এখন সড়ককে সংকুচিত করে, ফুটপাতকে প্রসারিত করে, ফুটপাত ধরে সাইড ওয়াকে প্রচুর গাছ লাগানো। দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ছাড়া রাতারাতি ঢাকার তাপমাত্রা সহনীয় করা অসম্ভব বলে মত নগর বিশেষজ্ঞদের। জাতিসংঘের জীববৈচিত্র্য সনদ অনুযায়ী বনায়ন রক্ষা করা প্রত্যেকটি রাষ্ট্রের দায়িত্ব। আর সেই দায়িত্ব বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, সময় ফুরিয়ে যাওয়ার আগেই ঢাকাকে নিয়ে নতুনভাবে ভাবতে হবে। তারা এও বলছেন, বসবাসযোগ্য সুনিবিড় শহর হিসাবে গড়ে তুলতে অপরিকল্পিত নগরায়নে লাগাম টেনে ধরতে হবে নীতি নির্ধারকদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। খরতাপে পাবনার ঈশ্বরদীতে লিচুর গুটি ঝরে যাচ্ছে, এতে হতাশায় কৃষক। প্রতিটি গাছের 40 থেকে 50 ভাগ গুটি ঝরে গেছে। ফলে এবছর লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা চাষিদের। বাগান মালিকরা জানান, তাপ প্রবাহের কারণে থোকায় থোকায় ঝুলে থাকা লিচুর গুটি শুকিয়ে ঝরে পড়ছে। বাগানে স্প্রে এবং পানি দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না। কৃষি কর্মকর্তারা বলছেন, পাবনা ঈশ্বরদীর তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এ কারণে লিচুর গুটি ঝরে যাচ্ছে। লিচু বাগান রক্ষায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এবছর ঈশ্বরদীতে 3100 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। বিজিবি জানায়, ভোরে কয়েকজন বাংলাদেশি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে যায়। এ সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আবুল কালাম আজাদ নামে এক বাংলাদেশি আহত হন। সহযোগীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল কালাম আজাদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। তীব্র গরমের মধ্যেও বাজারে নেই স্বস্তির খবর। গেল এক সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা। ক্রেতাদের অভিযোগ, কোরবানির সামনে রেখেই এই কারসাজি। বিক্রেতারা বলছেন, সরবরাহ ও আমদানি কমে যাওয়ায় বেড়েছে এই দুটি পণ্যের দাম। মেজবাহ হাসানের রিপোর্ট। বৈশাখের তীব্র তাপদাহের সাথে যেন উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজারেও। কোরবানির আগেই দেখা গিয়েছে আদার সংকট। বাজার ঘুরে দেশি আদার দেখা মেলেনি। পাওয়া যাচ্ছে ভারতীয় ও মিয়ানমারের আদা, তা কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম। রোদে আদা দেয়া লাগায় হয় না, মরে যায়, সেই দিনে আসতেছে না। চিটাগাং থেকে এখন দাম বেশি। রসুন কেজিতে 10-15 টাকা বাড়ছে, আর আদা বাড়ছে 20 টাকা। গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজির দাম। পেঁয়াজ আগের বাড়তি দামে বিক্রি হলেও বেড়েছে সব ধরনের মুরগির দাম। রোদের জন্য খামারিরা ঠিক মতো মাল পালতে পারতেছে না, অনেক সময় মরতেছে, অনেক বেশি মরতেছে।
ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন সেখানকার তুলনায় রাজধানীতে নিত্যপণ্যের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। ঈদের পরে হঠাৎ করে জানি না কেন জানি না দ্বিগুণ দাম, বিশেষ করে সবজি তরকারি। গ্রামে গেলাম যে ঈদের সময় 30 টাকা 40 টাকা পটল কেজি, সেই পটল এখন ঢাকা শহরে 120 টাকা কেজি, 100 টাকা কেজি। 20 টাকা কেজি কিনছি গ্রামে, এখন 50 টাকা কেজি নিলাম। ক্যাপিটাল সিটিগুলোতে, বাজারগুলোতে বিশেষ করে শাকসবজির মার্কেটটা নিঃসন্দেহে অনেক বেশি। বিক্রেতারা বলছেন তীব্র গরমের কারণেই বাড়ছে পচনশীল সবজির দাম। বাড়তি দামের অভিযোগের তীর মধ্যস্বত্বভোগীদের উপরে। আরাধনা করে, ইয়ে করে, মাল আটকে দেয়, আনে না, এইটা করে সেইটা করে না, নাই এরকম প্যাকেজ নানান রকম কল্পনা। যে পানি আইতাছে না, এইভাবে পানি দিলে খেত ঠিকতাছে না, সব মরে যাইতেছে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এর পাশাপাশি সরবরাহের ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সবার। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। পাবনার সাথিয়ায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় প্রায় 10.5 কোটি টাকার অনিয়মের অভিযোগে শাখা ম্যানেজার সহ 3 অফিসারকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। দিনভর অডিট কার্যক্রম শেষে গতকাল সন্ধ্যায় তাদের আটক করে সাথিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন শাখা ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গতকাল সকালে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের অডিট টিম কাশীনাথপুর শাখায় অডিটে আসে। দিনভর অডিট করে তারা 10,13,62,378 টাকা আর্থিক অনিয়ম পায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দিনাজপুরের হিলিতে চাষ হচ্ছে সুপার ফুড নামে পরিচিত কিনোয়া ও চিয়া সিড। প্রোটিন, ফাইবারযুক্ত নতুন 2 ধরনের ওষুধি গুণ সমৃদ্ধ এই ফসল আবাদ করে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা শামীম খান। তার 42% জমিতে তিনি আবাদ করছে কিনোয়া ও চিয়া সিড। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্ট। চিয়া সিড ও কিনোয়া ঔষধি গুণ সম্পন্ন দানাদার ফসলটির সাথে তেমন পরিচিতি নেই এদেশের মানুষের। প্রোটিন, ফাইবার ও আঁশযুক্ত দানাদার ফসলটি কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, চিলি, মেক্সিকো, নিউজিল্যান্ড সহ বিশ্বের উন্নত দেশে চাষ হয়ে থাকে। এটি দেশে নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাহিরে। ইসবগুলের ভুসি পানিতে ভিজে রাখতে হয়, ঠিক সেভাবে পানিতে ভিজে রাখতে হয় চিয়া সিড। আসার কথা হলো এটি এখন চাষ হচ্ছে দিনাজপুরের হিলিতে। কৃষি উদ্যোক্তা শামীম খান পঞ্চগড় থেকে বীজ সংগ্রহ করে নিজের 42% জমিতে আবাদ করেছেন কিনোয়া ও চিয়া সিড। সরিষা চাষের মতো একই পদ্ধতিতে রোপণ করা হয় কিনোয়া ও চিয়া সিড। এটা একটা মধ্যবর্তী ফসল। এই মধ্যবর্তী ফসলটা যদি আমি চাষ করি বা আমার দেখে কেউ চাষ করে, তাহলে সরিষা আলুর থেকে তারা অনেক বেশি লাভবান হবে। পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে যে আর আমরাও চাষবাস করব। কিনোয়া ও চিয়া সিড কেউ আবাদ করতে চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। এটা ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে মানুষের আসলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে এবং এটা ডায়াবেটিস এবং যারা উচ্চ রক্তচাপের ঝুঁকি সম্পন্ন রোগী আছে তাদের জন্য খুবই ভালো। বিভিন্ন ফল ও সবজির তুলনায় চিয়া সিড ও কিনোয়ায় বেশি ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য নিরাময়ে খুবই উপযোগী। পেটের রোগ, হৃদরোগের ঝুঁকি কমানো সহ ক্যান্সার ও ডায়াবেটিস প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে এটি। এনটিভি নিউজ ডেস্ক। হয়রানির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত 2 ঘণ্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি নওগাঁ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, কয়েকদিন আগে বিনা অপরাধে ওষুধ ব্যবসায়ীদের প্রশাসনের কর্মকর্তারা মামলা দেন, তাই আইন সংশোধন করে এসব হয়রানিমূলক নির্যাতন বন্ধের দাবি জানান তারা। রাজশাহী কুমিল্লার চান্দিনায় প্রায় 3.5 কিলোমিটার খাল পরিষ্কার ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এতে শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেয়। সকালে চান্দিনার এতবারপুর ইউনিয়নের পোয়া পুকুরিয়া পার হতে বানিয়াচং পর্যন্ত খাল পরিষ্কার ও সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত। তিনি বলেন, শিল্প কারখানার বর্জ্য ফেলে খাল ব্যবহারের অনুপযোগী করে ফেলা হয়েছে, পাশাপাশি কচুরিপানায় পরিপূর্ণ হয়ে গেছে। পুরো চান্দিনায় খাল সংস্কার করে দেশি প্রজাতির মৎস্য চাষ, খালের দুপাশে বৃক্ষরোপণ সহ পর্যটন কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একাদশ দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সকালে ক্যাম্পাসের ইতিহাস বিভাগের সামনে পতাকা উত্তোলন করে 2 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সনদ কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার। নেত্রকোনার মদনে আশ্রয়ণ প্রকল্পের 100 পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। সকালে মদন উপজেলার প্রশাসনের উদ্যোগে দক্ষিণপাড়া আদর্শ গ্রামে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের 100 পরিবারের মাঝে 30টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।